এতক্ষণ আসলে সব একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই চারপাশেই কেমন যেন বাতাস এবং পাতা ঝরা শুরু করেছে। এই যে দেখেন আমার মাথার উপরে গাছপালাগুলো কিভাবে নড়ছে, হঠাৎ করেই হচ্ছে এরকম। সেদিন হঠাৎ করেই যেন জমিদার বাড়ির ছাদের উপর ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল। শীতলাই জমিদার বাড়ির জমিদারির একটি কালো ইতিহাস ছিল। ক্ষমতা হারানোর ভয়ে পোষ্যপুত্রকে গোপনে বিষ প্রয়োগ করেছিলেন তৎকালীন আরেক জমিদার। জমিদার চাষী প্রাসাদ মৈত্রের গড়ে তোলা এই জমিদারি ইতিহাসের স্থাপনাগুলো ভুতুড়ে অবস্থায় পড়ে আছে যুগের পর যুগ ধরে। ভিতরে দেখা যায় গাছের অদ্ভুত বেড়ে ওঠা এবং বিচরণ করছে কিছু বিষধর প্রাণী জঙ্গলের ভেতরে। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর লাগছে দেখতে। দেখেন জমিদার বাড়ির ছাদের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল কাটা, যাতে উপরে উঠতে গিয়ে ঘটে বিপদ। চারপাশে মনে হচ্ছে যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছিল। দেখেন না, এমনভাবে ইটগুলো ভেঙে ফেলা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে এই কক্ষটির যে প্রাচীরটি, সেই প্রাচীরে বড় বড় কয়েকটি আলমারি দেখতে পাচ্ছি, যেগুলো জমিদারদের শখের তৈরি এই বাড়ির কক্ষে প্রবেশ করলেই দেখা যায় তাদের ফেলে যাওয়া অনেক স্মৃতি। তো এই আর্টটি দেখে মনে হচ্ছে যে পদ্মফুলের কোনো। তো জমিদার পরিবারের লোকজন যখন এখানে বসবাস করতেন, তখন এই জায়গাটিতে সবসময় পূজা হতো। আর এটি এখন একেবারে শত শত বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একেবারে চারপাশে শুনশান পরিবেশ। দেখেন না, দেখলে মনে হচ্ছে যে কত বছর ধরে এখানে কোনো মানুষের বসবাস নেই। সব ভবনগুলো কেমন যেন কান্না করছে, এমনটা দেখে মনে হচ্ছে। 291 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ির অজানা কিছু রহস্য উদ্ঘাটন করব আজ। সেই সাথে দেখানোর চেষ্টা করব সেখানকার ভয়াবহ এবং ভুতুড়ে অবস্থার। সকাল বাজে তখন 9টা। মেঘলা আকাশ দেখা যাচ্ছে পাবনা শহরে। রওনা দিলাম পাবনা জেলার চাটমোহর উপজেলার দিকে। সেই উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামে প্রায় 291 বছরের প্রাচীন ইতিহাস নিয়ে শীতলাই জমিদার বাড়িটি আজও তার শেষ সময়ের হিসাব নিকাশ মেলাচ্ছে, যে কবে সেটি সম্পূর্ণ বিলীন হয়ে যায় অবহেলার কারণে। সেদিনকার যাত্রাটি ছিল বড়ই রোমাঞ্চকর, কারণ সেই প্রাচীন স্থাপনাটি এতটাই গ্রামের গভীরে ছিল যে আমাকে সেখানে পৌঁছাতে বদলাতে হয়েছে কয়েক প্রকারের যানবাহন। তো ভিউয়ার্স, এই নদীটির নাম হচ্ছে শীতলক্ষা নদী। আর এখানেই একটি ঘাট আছে, এই ঘাটেই নৌকা ভিড়বে। এর বাঁশের তৈরি এই ঘাটটি দেখেন। আর ওই যে ওই নৌকাটি এখন এখানে আসবে, আমরা সেই নৌকায় করেই পার হব। এখন কি জোয়ার আসছে? হ্যাঁ, জোয়ার। তো জোয়ার আসার কারণে এখন পানি এত বেশি দেখা যাচ্ছে। সাধারণত এত পানি থাকে না। ওখানে একটি বড় নৌকা দেখা যাচ্ছে, এখানে মনে পার হয় না এখানে। হ্যাঁ, 3-24 ঘন্টা বড় নৌকা। ভিউয়ার্স, আমরা নৌকায় বসে পড়েছি। আর এখন নৌকাটি ওই যে ওই ঘাটটিতে আমাদের নিয়ে যাবে। এখানে পার হয়েছি পাবনার বুক চিরে বয়ে যাওয়া ছোট বড় কয়েকটি নদী, তার উপরে আবার এমন মন মাতানো মেঘলা আবহাওয়া। স্থানীয় লোকের জন্য কোনো ভাড়া নাই, বুঝছেন? মানে স্থানীয় লোকদের জন্য দিতে হয় না ভাড়া। ওরা মানে এরা ধান দেয় কিংবা এই বছর অন্তর একটা। তো ভিউয়ার্স, এপার থেকে ওপারে আসার ভাড়া হচ্ছে 5 টাকা। এখানে ভাড়া কালেক্ট করা হয়। পাবনা শহর থেকে যতদূর এসেছি মনে মনে হিসাব করছিলাম যে সন্ধ্যার আগে আবার ফিরে যেতে পারবো কি না, কারণ এই প্রত্যন্ত গ্রামে রাতে থাকার নেই কোনো সুব্যবস্থা।
হ্যাঁ ভাই, আমি ঘুরে আসছি। তো ভিউয়ার্স, আমি চলে আসছি সেই জমিদার বাড়ির যে এলাকাটি, সে এলাকাটিতে। সামনেই জমিদার বাড়ির যে অংশগুলো, সেগুলো শুরু হয়ে যায় এখান থেকেই। মানে জমিদার বাড়ির অনেকগুলো ভবন এখান থেকেই দেখা যাচ্ছে। তো আমি ওই যে ওই রাস্তাটি আছে, ওই রাস্তা দিয়েই আসলাম। একেবারে পাবনা থেকে একটি গ্রামে আসার পর আবার এখানে আসতে হলো। তো এই যে মেঠো পথ দিয়ে এখন আমি প্রবেশ করব এই শীতলাই জমিদার বাড়িতে। তো এই জায়গাটিতে খুব একটা জনবসতি নেই, লোকালয় থেকে একটু দূরেই বলা যায়। এখানে কয়েকটি বাড়িঘর দেখা যায়। তো আমরা ঘুরবো প্রত্যেকটি ভবনে এবং এই জমিদার বাড়িটির যে অতীতের ইতিহাস আছে সেগুলো জানার চেষ্টা করব। চলুন। তো ভিউয়ার্স, প্রবেশের শুরুতেই এরকম একটি গেটের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এটি দেখলে বোঝা যায় যে এখানে একটি রাজকীয় গেট ছিল। এখানেও একটি এরকম অংশ ছিল যেটি ভেঙে গেছে, পরে এটি টিকে আছে। ইতিহাস থেকে জানতে পেরেছিলাম আনুমানিক 1734 খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র জমিদার বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী হচ্ছেন চাঁদি প্রসাদ মৈত্র। তারই বংশ পরিক্রমায় যোগেন্দ্রনাথ মৈত্র তার জমিদারি বংশের পূর্ববর্তী জমিদারি এলাকা সিরাজগঞ্জ জেলার শরৎনগর ছেড়ে পাবনা জেলার শীতলাই এলাকায় স্থানান্তর করেন। এখনও এই জমিদার বাড়িতে কয়েকটি ভবনের ধ্বংসাবশেষ দেখা যায়। তো ভিউয়ার্স, আমার পিছনে একটি ভবন দেখতে পাচ্ছেন। এটি সেই শীতলাই জমিদার বাড়ির কোনো একটি ভবন হবে। তো আমি ভিতরে প্রবেশ করি। বাইরে থেকে যা দেখলাম, ভিতরের অবস্থা খুব একটা ভালো না। তবু ভিতরে গিয়ে দেখি এখন কি অবস্থা হয়েছে এই ভবনটির। তো এই গেট দিয়ে আমি প্রবেশ করছি। এখানে কয়েকটি গেট আছে প্রবেশ করার মতো। প্রবেশ করলেই অনেক ভঙ্গুর অবস্থা ভিতরে আপনারা দেখতে পাবেন। জানালা আছে কয়েকটি এখানে। তো এখানে কয়েকটি কক্ষ, মাঝখানের এই কক্ষটি দেখেন, এটির আকার একটু বড়। তো এখানে দেখেন কি অদ্ভুতভাবে এই খেজুর গাছগুলো হয়েছে একেবারে এই ভবনটির মাঝখানে, মানে এই কক্ষটির মাঝখানে। উপরের যে ছাদগুলো ছিল সেগুলো ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায়। গাছের এই গোড়াটি কত ভয়ঙ্কর লাগছে দেখেন। এই পাশে যাওয়ার এই দরজাটি, এটি এখনও ঠিক আছে, মানে যাওয়া যায় আর কি ওপাশে। তো খুবই বিপজ্জনক জায়গা, কারণ সাপ খোপের উপদ্রব থাকতে পারে এই জায়গাটিতে। অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কতই না জীবজন্তুর আবাসস্থল হয়ে গেছে এটি। এই গাছটি কিভাবে উপরের দিকে উঠেছে, ওয়ালের সাথে লেগে গেছে একেবারে। তো এই পাশে আসলে এটি খুব সম্ভবত বারান্দা ছিল, যেটা মনে হচ্ছে আমার কাছে। আর এটা কক্ষ ছিল, এটা বারান্দা ছিল। ওপাশে আরেকটি বারান্দা দেখা যাচ্ছে। আর এখানে কয়েকটি গেট আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন। চলুন এখন বাকি যে ভবনগুলো আছে সেদিকে যাওয়া যাক। ওই যে বিজি দেখেন দৌড়ে গেল। আমি বলেছিলাম না, এখানে অসংখ্য জীবজন্তুর আবাসস্থল হয়ে গেছে এখন এই জমিদার বাড়িটি। তাই কোত্থেকে কি বের হবে তার কোনো নিশ্চয়তা নেই। একেবারে মিশে গেল বিজিটি এই জঙ্গলের ভেতরে। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর লাগছে দেখতে। দেখেন কত বড় বিজি যেহেতু এখানে আছে, অবশ্যই সাপের অবস্থানও এখানে থাকবে। তো দেখেন না ভিউয়ার্স, আমি এখন আরেকটি জায়গায় চলে এসেছি এই জমিদার বাড়িটির। প্রবেশের পথেই সেই বিশালকায় বিজির উপস্থিতি আমাকে বুঝিয়ে দিল এই জমিদার বাড়িটি বিষাক্ত প্রাণীর অভয়ারণ্য। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে, যেটা হলো এই স্থাপনাগুলোর চারপাশে ঘিরে আছে ঘন জঙ্গল। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িটির চারপাশেই একেবারে ঘন জঙ্গল এবং প্রায় 291 বছরের একটি পুরনো ইতিহাস নিয়ে শত শত বছর ধরে এখন এখানে নীরবে
নিভৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। তো বলা হয় অনেক ঘটনার সাক্ষী এই জমিদার বাড়িটি। দেখুন না, চারপাশের নীরবতা কতটাই একেবারে মনে হচ্ছে যে কত বছর ধরে এখানে কোনো মানুষের পদচারণা হয় না। একসময় এই জমিদার বাড়িটি আলো ঝলমল করত, পাইক পেয়াদার হাঁক ডাকে মুখরিত থাকতো চারপাশ, বসতো কাচারি, হিসাব নিকাশ হতো খাজনার, বিভিন্ন উৎসবে এলাকাবাসীর পদচারণায় মুখরিত থাকতো এই স্থানটি। চারপাশের ভবনগুলো যেন কান্না করছে শত শত বছর ধরে। তো ভিউয়ার্স, জমিদার বাড়ির এই ভবনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই ভবনটির পাশ দিয়ে একটি দরজা চলে গেছে। এই যে দরজাটি, এই দরজা দিয়ে পার হলেই একটি বিশাল দিঘি দেখা যায়। এই যে দেখেন, বলা হয় যে প্রায় 100 বিঘা জমির উপর এই দিঘিটি আছে। তার মানে এটি বিশাল একটি দিঘি। এটিকে স্থানীয়রা হেমন্ত সাগর দিঘি বলে থাকেন, আবার অনেকে শীতলাই দিঘিও বলে থাকেন। তো আমরা নিচের দিকে যাই, নিচ থেকে আপনাদের একটু দেখাই। এই দেখেন, এই দিঘিটি কত বিশাল। সেই জমিদার বাড়ির আমলের এই দিঘিটি সেই সময় খনন করা হয়েছিল। এখানকার যে পানি এখন খুব একটা পরিষ্কার না, একেবারে নোংরা। ওই পাশে একটি গ্রাম দেখা যাচ্ছে। হয়তোবা যখন এই দিঘিটি ভালো ছিল বা যখন জমিদাররা এই দিঘিটি ব্যবহার করতেন, তখন হয়তোবা এখানে নৌকা যোগে ওই পাশে ওনারা যেতেন। এখনও হয়তোবা ব্যবহার করা হয়। এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি, যেটা ভেঙে গেছে নৌকাটি। তো এখানেই এই যে ঘাটটি ছিল, যে ঘাটটি একেবারে নিচ পর্যন্ত ছিল, এখানে এই যে ইটের যে টুকরোগুলো, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ঘাটের একটা অস্তিত্ব ছিল, যা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এখন সেই ঘাটটি। এবং এই পাশেই এই ভবনটি জমিদার বাড়ির। জানা গেছে যোগেন্দ্রনাথ মৈত্রের প্রথম পুত্র জগদীন্দ্র মৈত্র বেশ কিছু জনহিতকর কাজ করেন, যেমন দিঘি সংস্কার, খনন সহ 1931 এবং 1943 সালের দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা খুলে জনগণের ভোগের ব্যবস্থা করেন। তো ভিউয়ার্স, এখানে এই কক্ষটির যে প্রাচীরটি, সেই প্রাচীরে বড় বড় কয়েকটি আলমারি দেখতে পাচ্ছি, যেগুলো এই প্রাচীরের সাথেই তৈরি করা হয়েছিল। অনেক কিছু রাখা হতো সেই সময়, এখন সবই স্মৃতি হয়ে আছে, যা দেখলে বোঝা যায় যে অনেক মূল্যবান জিনিস এখানে হয়তোবা রাখা হতো। আর এই জায়গাটিতে এখানে আরও যে কক্ষ ছিল, এই কক্ষর যে স্থাপনা বা ভিত্তি ছিল, সেগুলো এই নিচের তাকালেই বোঝা যায়। চলুন এখন আমরা বাকি ভবনগুলোর দিকে যাই। এই জমিদার বাড়িটি 3টি একতলা ভবন এবং একটি দোতলা ভবন নিয়ে গঠিত। বাড়িটির ইট চুন সুরকি খসে পড়েছে। তো ভিউয়ার্স, এই ভবনটিতে প্রবেশ করলে এখানে কয়েকটি বড় বড় কক্ষ দেখা যায় ভিতরে। এই যে দেখেন, এই কক্ষগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, একেবারে শুনশান নীরব এখন চারপাশে। এই যে দেখেন, এখানেও একটি কক্ষ আছে, এই যে। কিন্তু এখানে প্রবেশ করলে দেখেন এখনও এই যে দরজাটি, সেই দরজার ধাঁচগুলো দেখা যাচ্ছে। মানে কত প্রাচীন এই কাঠগুলো। এই সিঁড়িটি দেখেন উপরে চলে গেছে, এখন উপরে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ এবং উপরে যাওয়ার কোনো উপায় নেই। সামনে অনেক কিছু রাখা আছে। উপরে যেতে চাচ্ছিলাম, একটু দেখতে চাচ্ছিলাম ছাদটি কেমন, কিন্তু সেটি এখন যাওয়া সম্ভব না। ভবনটির ঠিক সামনেই রয়েছে একটি মন্দির। এক সময়কার সেই জৌলসময় মন্দির ধীরে ধীরে তার কাঠামোটি হারাতে বসেছে। তো ভিউয়ার্স,
এটি একটি মন্দির ছিল, যেটা আমি অনুমান করতে পারছি, কারণ এখানে হয়তোবা প্রতিমা রাখা হতো। আর এই পুরো জায়গাটি অনেক উঁচা করে তৈরি করা হয়েছে, তো অনুমান করছি যে এটি একটি মন্দির ছিল। কিন্তু এখন ভিতরের অবস্থাটি দেখেন, ডালপালাগুলো একেবারে বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছে। একেবারে বট গাছের যে শিকড় বাকড় এবং সবগুলোই এই ভবনটিকে গ্রাস করে ফেলছে, উপর থেকে একেবারে নেমেছে দেখেন। আর এই ফাটল ধরতে শুরু করেছে উপরের যে সিলিংগুলোতে। তো জমিদার পরিবারের লোকজন যখন এখানে বসবাস করতেন, তখন এই জায়গাটিতে সবসময় পূজা হতো। আর এটি এখন একেবারে শত শত বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একেবারে চারপাশে শুনশান পরিবেশ, দেখেন না, দেখলে মনে হচ্ছে যে কত বছর ধরে এখানে কোনো মানুষের বসবাস নেই। সব ভবনগুলো কেমন যেন কান্না করছে, এমনটা দেখে মনে হচ্ছে। জমিদার বাড়ির আধিপত্য ও শাসনভার দখল নিয়ে এই জমিদারির অতীতে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা, যা গা শিউরে দেওয়ার মতন। আমি ইতিহাস ঘেঁটে সেই ঘটনা জানতে পেরেছিলাম। বাড়িটির চারপাশে ভেসে বেড়ানো সেই বাতাস যেন অতীতের সেই ঘটনার ইঙ্গিত প্রদান করছে। তো ভিউয়ার্স, আমি এই জমিদার বাড়ির একটি লোমহর্ষক ঘটনা আপনাদের বলি। জ্ঞানদা সুন্দরী দেবী পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন সুরেন্দ্রনাথকে। তো সেই সময়ে জমিদারি পরিচালনা করতেন দেওয়ান কালী প্রসন্ন। তিনি গোপনে সুরেন্দ্রনাথকে বিষ প্রয়োগ করে মেরে ফেলেন। এমন লোমহর্ষক ঘটনাও এই জমিদার বাড়িটির সাথে জড়িত আছে, যা শুনলে গা শিউরে ওঠে। এখানে আসার পর যেন দ্রুত গতিতে সময় পার হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার মতো অবস্থা। অতীতের সেই নির্মম ঘটনা শোনানোর পর জমিদার বাড়ির আবহাওয়া যেন নিমিষেই বদলে যেতে শুরু করে। তৎকালীন জ্ঞানন্দা সুন্দরী সুরেন্দ্রনাথের মৃত্যুর পরও হান্ডিয়াল বল্লভপুর নিবাসী যোগেন্দ্রনাথ চক্রবর্তী নামে এক গরিব সন্তান পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু বালক সুরেন্দ্রনাথের এভাবে বিষ প্রয়োগে হত্যার ঘটনার পর থেকে যেন জমিদারি কার্য আর পরবর্তীতে বেশি দিন স্থায়ী হয়নি। হয়তোবা বালক সুরেন্দ্রনাথের নীরব অভিশাপ ছিল এটি। এবং আমার এখানে একা ঘুরে বেড়ানোর সময় ঝড়ো হাওয়া শুরু হওয়াটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে এখনও কিছু ইতিহাস বা রহস্য এই বাড়িটির চারপাশের দেয়ালে লুকিয়ে আছে, যা এখনও অব্যক্ত। তো ভিউয়ার্স, হঠাৎ করে এই জায়গাটিতে প্রচুর বাতাস ওঠা শুরু করেছে। এই যে দেখেন আমার মাথার উপরে গাছপালাগুলো কিভাবে নড়ছে, হঠাৎ করেই হচ্ছে এরকম। এতক্ষণ আসলে সব একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই চারপাশেই কেমন যেন বাতাস এবং পাতা ঝরা শুরু করেছে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে অবস্থান করছি, তো এখন হয়তোবা আমাকে এখান থেকে চলে যেতে হবে। জায়গাটি একেবারে নীরব, শুনশান, মানুষ নেই বললেই চলে। আমি আসার পর থেকে কোনো মানুষকেই পাইনি এখানে, মানে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করব এই জমিদার বাড়ি সম্পর্কে, সেরকম কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। তো এই বাতাসের এই বেগ দেখে আমার কেন জানি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না জায়গাটি। হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি? বিশেষ করে ওই ছাদের উপরে, মানে ওই ছাদের যে গাছগুলো সেগুলো খুব বেশি নাড়াচাড়া করছে। সেখানে আর দেরি না করে এখন যাচ্ছি এখানকার জনবসতিপূর্ণ এলাকাটির দিকে। খোঁজার চেষ্টা করব এখানকার গ্রামবাসী যারা এই বাড়িটির অতীত ইতিহাস সম্পর্কে কিছু জানেন। এখানকার বিশাল এলাকা জুড়ে ভাঙাচোরা এসব স্থাপনা দেখে মনে হচ্ছিল ক্ষমতা, আধিপত্য, ঐশ্বর্য এসবের স্থায়িত্বতার আশা করাটা একটি নিছক কল্পনা। জমিদারদের শখের বাড়ি এখন কেবলমাত্র ইট পাথরের ধ্বংসাবশেষ। তো ভিউয়ার্স, আমি স্থানীয় একজনকে পেয়েছি, তো উনি আমাদেরকে বলবে আসলে কোন ভবনটা কি ছিল।
এই জমিদার বাড়ির। তো ভিউয়ার্স, বলা হয় এটিই ছিল এই জমিদার বাড়ির যে কয়েদখানা বা জেলখানা, সেটা এটাই ছিল। এখানে কয়েদিদেরকে ধরে রেখে সাজা দেওয়া হতো। তো আর এটা কি বাসা ছিল? এইটা হ্যাঁ, ওইটা হলো বাসা, ওইটা জমিদারের বাসা এটা ছিল। আর এই জায়গায় দরবার সালিশ করতো, এই জায়গায় এখানে দরবার করতো। হ্যাঁ, দরবার সালিশ এই জায়গায় হতো। তো ভিউয়ার্স, এইখানে একটি জায়গা দেখতে পাচ্ছি, এদিক থেকে বের হওয়া যেত মনে হয়। এটা একটা কক্ষের মতো, উপরে যে কাঠ দেখা যাচ্ছে এখনো, ছোট একটা কক্ষ। এখানে হয়তোবা কেউ একজন থাকতেন, হয়তোবা নিরাপত্তা প্রহরী থাকতেন, এরকমও হতে পারে। ওইদিকে কি মন্দির ছিল? না, ওটা ঠাকুর ঘর ছিল। এইটা ইয়া ছিল, এইটা ভাঙিয়ে টেঙে নিছে। এটা ঠাকুর ঘর, আর ওইটা মন্দির, মানে এটাও দুইটাই মন্দির। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুর ঘর উনি বলছেন, যেটা একেবারে এখন নাই। উপরে ছাদ ছিল, ছাদগুলো শুধু এই কাঠ আছে, আর কিচ্ছু নেই। ভিউয়ার্স, এই জমিদার বাড়ির যে রান্নাঘর সেটি ছিল এই যে এখানে। এই রান্নাঘর এখন একেবারে নাই বললেই চলে। তো এইখানে একটা কুয়া দেখছি আমি, কুয়া দেখছি আমি ওখানে। ও, এখানে একটা আছে। তো এইখানে এই জায়গাটাতে দেখছি কুয়াটা। কুয়া কি কয়টা ছিল কুয়া টোটাল? এই যে কুয়াটা, ওই যে ভিউয়ার্স একটি কূপ দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে দেখেন। এটা হয়তোবা ওনাদের গোসলখানাও পাশে ছিল, হয়তোবা সেই কারণেই এই কূপটি এখানে বানানো হয়েছিল, এবং পাশেই সেই দিঘিটি। ওরা এমনি থাকতো, এখানে থাকতো। হ্যাঁ, আমি পাবনা যাই। ও, পাবনা চলে গেছে, মানে যাওয়ার কোনো উপায় নেই এখন, তাই না? আমি দেখলাম তখন। যাওয়া যাবে কি? দেখি, একটু আগে দেখি। ভিউয়ার্স, আমি একটু চেষ্টা করি উপরে যাওয়ার। যাওয়া যাবে, আসেন আসেন। তো ভিউয়ার্স, আমি উপরে ওঠার চেষ্টা করছি, দেখি ছাদটি আপনাদেরকে দেখাই। শেষমেশ ছাদটি দেখানোর সুযোগ হলো আর কি। ওই দেখেন জমিদার বাড়ির এই ছাদটি বিশাল, দেখেন না, চারপাশেই শুধু ধ্বংসাত্মক দৃশ্যই দেখতে পাবেন উপরে উঠলে। চারপাশে কিভাবে ভেঙেছে। এখানে ছোট্ট জানালা, খুবই ঝুঁকিপূর্ণ না? যে কোনো সময় তো ভাঙে যেতে পারে। চারপাশে মনে হচ্ছে যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছিল। দেখেন না, এমনভাবে ইটগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখেন, ইটগুলোর অবস্থা একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এইখানে একটি বারান্দার মতো অংশ ছিল, যেটা মনে হচ্ছে যে এই ছাদের পাশেই। আর এখান থেকে যদি তাকাই তাহলে সামনে ওই যে দিঘিটি দেখা যায় উপরে। এখানে পানি দেখিয়া গোসল করিয়া এখানে মানে কাপড় চোপড় লেগে দিয়ে এখানে বসতো। মানে উপরেও একটা গোসলখানা ছিল। ও আচ্ছা, পানিটা বের হতো কোথায়? ওই যে ওই ফুটাটা দিয়ে। আচ্ছা, এখানে গোসল করি এখানে বসতো। আচ্ছা, এটা একেবারে তো এখন নাই। মানে এখানে কি ছিল? কল টল বসানো ছিল বা কোনো একটা পানির ব্যবস্থা ছিল, যেটা এখন নাই। এখানে একটা রুম ছিল মনে হচ্ছে, ছোট এখানে বসার জায়গা ছিল। এই যে বসার জায়গা ছিল, এই যে বাইরে ছিল। ও, তো এই হচ্ছে ছাদটি, একেবারে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে বাইরে ছিল, এখানে ঝুঁকিপূর্ণ খালি নয়। হ্যাঁ, তো এখন এখান থেকে নেমে যাই। এই যে দেখেন সিঁড়িটির অবস্থা কি হয়েছে। চারপাশেই মনে হচ্ছে যে ইটগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আর এই যে কাটা বিছানো হয়েছে যাতে কেউ উপরে উঠতে না পারে। এটি করার কারণ আমি এখনো বুঝতে পারতেছি না। উপরে উঠলে কি সমস্যা হতে পারে? যারা দেখতে আসবে তারা তো উপরে উঠবেই, দেখবেই ছাদটি। তো এখানে এভাবে কাটা বিছিয়ে রাখার কোনো মানে হয় না। তো এখান থেকে নেমে যাই। দেখেন না কত সংকীর্ণ সিঁড়ি ছিল এটি, খুবই সংকীর্ণ সিঁড়ি। হ্যাঁ,
এই দেখেন এগুলো সব দরজা ছিল, ও দরজা ছিল, মুখ দরজা ছিল, যেগুলো দেখতেছি মুখ দরজা ছিল। সব দরজাগুলো নাই এখন। মুখ ভেঙে নিয়ে গেছে, আছে ওটা বাড়ি। এটা কক্ষ ছিল, ওসব কক্ষ এটা ছিল। থাকার রুম ছিল। আচ্ছা আচ্ছা, এখানে আবার কি আর্ট করা হয়েছে? এটা কি সেই সময়কারই আর্ট? হ্যাঁ, সেই সময় করে। তুমি আর দেখেন জমিদার পরিবাররাই হয়তো বা এটি বানিয়েছিলেন। তো এই আর্টটি দেখে মনে হচ্ছে যে পদ্মফুল, পদ্মফুলের কোনো চিত্র এটি। এখানেও কিছু চিত্র দেখা যায়, অনেক কারুকার্য করা হয়েছে এই কক্ষগুলোতে। এটা আলমারি ছিল একটা। তো ভিউয়ার্স, এক সময়কার জৌল সময়ে এই শীতলাই জমিদার বাড়ি নিয়ে কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।